আচ্ছা, আপনাদের কি মনে হয় অপ্রতিবন্ধী নারীদের মতো প্রতিবন্ধী নারীদেরও কি মেনস্ট্রুয়েশন হয়? প্রশ্নটা খুব বোকা বোকা শোনাচ্ছে, তাই না? হ্যাঁ, প্রশ্নটা একটু বোকা বোকা শোনালেও একজন প্রতিবন্ধী নারী হয় আমাকে কিন্তু এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। ঢাকায় থেকেও আমার নিজের যদি এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়, তাহলে একবার ক্লাইমেট চেঞ্জের সব থেকে এফেক্টেড যেসব এরিয়া আছে সেখানকার প্রতিবন্ধী ব্যক্তিদের কথা ভাবুন। তারা কি পরিমাণ ভালনারেবল অবস্থায় আছেন। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা এখনো এটাও ভাবতে পারেন না যে অন্য সকলের মতো প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনেও এসআরএইচআর এক্সিস্ট করে। এখন আমরা কিছু স্ট্যাটিস্টিক্স যদি দেখতে চাই, তাহলে সেন্টার ফর ডিসেবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট সিডিডি এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের ৮০% প্রতিবন্ধী ব্যক্তিরা এসআরএইচআর সম্পর্কে পুরোপুরি অবগত নন। এছাড়াও ব্র্যাক, জেপিজি, স্কুল অফ পাবলিক হেলথের সার্ভেতে উঠে এসেছে যে পার্টিসিপেন্টদের মাত্র 29.5% এসআরএইচআর সম্পর্কে জানেন। তাছাড়াও 44.9% প্রতিবন্ধী নারী ও কিশোরী মেয়েরা মেনস্ট্রুয়েশন হাইজিন ম্যানেজমেন্ট সম্পর্কে জানেন। এখানে অনেক অ্যালার্মিং একটা তথ্য উঠে এসেছে। সেখানে পার্টিসিপেন্টদের 52.1% বলেছেন তারা কখনো না কখনো অন্তত একটি এসআরএইচআর সম্পর্কিত সমস্যায় ভুগেছেন, অ্যান্ড দ্যাটস দ্য হিউজ নাম্বার। প্রতিবন্ধী ব্যক্তিরাও পর্যাপ্ত পরিমাণে জ্ঞান এবং সুযোগ পেলে তারাও সব কিছু করতে পারবেন, এবং তাদেরকে নিয়েই আর এই মতো নিয়েই হেয়ার কামস আওয়ার প্রজেক্ট পারি। গল্পটা শুনে বুঝতেই পারলেন প্রতিবন্ধী ব্যক্তিরা কি কি প্রশ্নের সম্মুখীন হন। বাংলাদেশের গ্রামীণ ও উপকূলীয় এলাকায় এসআরএইচআর সম্পর্কিত সচেতনতা এমনিই কম। এর সাথে যখন জলবায়ু পরিবর্তনের প্রভাবটি যুক্ত হয়, পরিস্থিতিটা আরও কতটা ভয়ঙ্কর উঠতে পারে একজন প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য, জিনিসটা কখনো ভেবে দেখেছেন? পরিবার কমিটির মধ্যে এসআরএইচআর শিক্ষা নিয়ে প্রচুর ট্যাবু রয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের এসআরএইচআর অধিকার নিয়ে কথা বলার বিষয়টি প্রায়শই এড়িয়ে চলা হয়। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সংকট পরিস্থিতিতে এসআরএইচআর শিক্ষা বিষয় একেবারে উপলব্ধি করা হয় না। জলবায়ু পরিবর্তনের কারণে স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বন্যা বা ঘূর্ণিঝড় অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়, আর অনেক স্কুল বা কমিউনিটি প্রোগ্রামগুলো প্রতিবন্ধী বান্ধব হয় না, যার ফলে তারা এসআরএইচআর সম্পর্কিত তথ্য বা শিক্ষা কার্যক্রম থেকে বাদ পড়ে যায়। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উপযুক্ত শিক্ষা পদ্ধতি, ব্রেইল, সাইন ল্যাঙ্গুয়েজ বা ভিজুয়াল আর অন্যান্য সামগ্রী ব্যবহার করা হয় না। দুর্যোগকালীন সময়ে তথ্য বিতরণে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজনীয়তা উপলব্ধি করা হয় না। জলবায়ু পরিবর্তনের কারণে অনেক পরিবারকে উপকূল থেকে শহর বা উন্নত স্থানান্তরিত করতে হয়। এই স্থানান্তরের ফলে প্রতিবন্ধী ব্যক্তিরা শিক্ষা কার্যক্রম থেকে বাদ পড়ে যায়। এসআরএইচআর শিক্ষা নিয়ে তাদেরকে ওইভাবে কথা বলা হয় না। বাংলাদেশে এসআরএইচআর শিক্ষা নিয়ে অনেক স্বাস্থ্যসেবার সাথে যুক্ত হলেও প্রতিবন্ধী ব্যক্তিদের, বিশেষ করে নারীদের মেনস্ট্রুয়েশন, মাতৃত্ব বা নিরাপদ গর্ভধারণ নিয়ে সঠিক শিক্ষা দেওয়া হয় না। এইসব জিনিসকে মাথায় রেখে আমরা কিছু কাজ শুরু করেছি। প্রথমত, আমরা প্রয়াসের মতো কিছু স্পেশালাইজড স্কুলের সাথে কথা বলেছি, যাদের শিক্ষার্থীদেরকে আমরা এসআরএইচআর সম্পর্কিত শিক্ষা দিতে পারবো। দ্বিতীয়ত, এমন কিছু অর্গানাইজেশনের সাথে আমরা কথা বলেছি যারা প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করে। তারা আমাদেরকে গাইডলাইন প্রদানের মাধ্যমে কিভাবে কি করলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকার হবে এই জিনিসটা বোঝাতে সাহায্য করবেন। তৃতীয়ত, আমাদের অটিজমে আক্রান্ত শিশুদের জন্য এই বিষয়টিকে আরও সহজ করে তোলার জন্য তাদের পিতামাতাকে আমরা এই শিক্ষার অন্তর্ভুক্ত করব। আমাদের অন্যতম একটি কাজ হলো ট্রমাটাইজ শিশুদেরকে কাউন্সেলিং প্রদান করা, আর এর জন্য আমরা কিছু কাউন্সিলরের সাথে কথা বলেছি যারা পুরোটা প্রজেক্ট জুড়ে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ওই সকল শিক্ষার্থীদের জন্য কাউন্সিলিং প্রদান করবেন। চতুর্থত, আমাদের অন্যতম একটি কাজ হলো অ্যাক্সেসিবল বুকলেট তৈরি করা, যেখানে আমরা গল্পের মাধ্যমে এসআরএইচআর বিষয়ক শিক্ষাগুলোকে তুলে ধরব। এক্ষেত্রে প্রজেক্টটি বাস্তবায়নের জন্য আমরা ঢাকার মিরপুরে 4টি বিশেষায়িত স্কুল নির্বাচন করব, যেখানে আমরা 12 থেকে 15 বছর বয়সী 100 এর অধিক প্রতিবন্ধী শিশুদের এসআরএইচআর বিষয়ক শিক্ষা প্রদান করব, যাতে তারা সামনে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে পারে। এক্ষেত্রে আমাদের প্রথম ধাপটি হবে যে আমরা একটা নিড অ্যাসেসমেন্ট ওয়ার্কশপ করব, যেখানে আমরা এসআরএইচআর বিষয়ে তাদের প্রাথমিক শিক্ষা প্রদান করব, এবং আমাদের পরবর্তী ধাপ হবে বিশেষজ্ঞদের সাহায্যে তথ্য বিশ্লেষণ এর মাধ্যমে তাদের চাহিদা বোঝার চেষ্টা করা
এবং সেটা আমরা করব সেফগার্ডিং এর 5টি বেসিক প্রিন্সিপালস এর মাধ্যমে, যেগুলো হলো রিকগনিশন, রেসপন্ড, রিপোর্ট, রেফার অ্যান্ড রেকর্ড। এবং এর পরবর্তী ধাপ, আমরা 3 মাসে প্রায় 24টি সেশনের মাধ্যমে তাদের এসআরএইচআর বিষয়ে পূর্ণ ধারণা প্রদান করব। এক্ষেত্রে যে সকল শিশুদের অটিজম আছে তাদের অভিভাবকদের আমরা অন্তর্ভুক্ত করার নিশ্চিত করব। এবং শেষ ধাপে আমরা যাদের কাউন্সিলিং প্রয়োজন তাদেরকে আমরা প্রতি মাসে কাউন্সিলিং সেবা প্রদান করব। এবং এক্ষেত্রে আমাদের যারা সাপোর্টিং স্টাফ এবং টিচার্সরা যারা আছেন তাদেরকেও আমরা এসআরএইচআর বিষয়ে শিক্ষা প্রদান করব, যাতে তারা সামনে শিক্ষা কার্যক্রমে তারা এই এসআরএইচআর বিষয়ক শিক্ষা কার্যক্রমটা এগিয়ে নিতে পারে। এই প্রজেক্টটি করার জন্য আমাদের কিছু মূল উদ্দেশ্য আছে। প্রথমত, 12 থেকে 15 বছর বয়সী সকল প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে এসআরএইচআর বিষয়ক শিক্ষাদান করা। দ্বিতীয়ত, তাদের পিতামাতাকে আমরা এই প্রজেক্টে অন্তর্ভুক্ত করতে চাই, কারণ আমরা তাদেরকে বোঝাতে চাই যে তাদের শিশুদেরও এসআরএইচআর সম্পর্কে জানার অধিকার আছে, এবং তাদেরকে এই জিনিসটা জানানোর মাধ্যমে আমরা প্রতিবন্ধী শিশুদের জীবনটাকে আরও বেশি সহজ করে তুলতে চাই। এবং যে সকল শিশুদের জীবনে কোনো ট্রমা আছে তাদেরকে কাউন্সিলিং প্রদানের মাধ্যমে তাদের জীবনকে আরও সহজ এবং সুন্দর করে তোলায় আমাদের কাজ। আমাদের প্রধান চ্যালেঞ্জগুলো হলো, এটি যেহেতু একটা স্পর্শকাতর বিষয় এবং এই ক্ষেত্রে একটা পারিবারিক সম্মতির প্রয়োজন পড়ে, সুতরাং আমরা যদি পারিবারিক সম্মতিটা না পাই আমরা হয়তো তাদের এসআরএইচআর বিষয়ক শিক্ষাটা দিতে পারবো না। এই সমস্যা দূরীকরণের জন্য আমরা মুক্ত সংলাপ এবং বয়সোপযোগী গল্পের মাধ্যমে সমস্যা দূরীকরণের চেষ্টা করব। এছাড়াও একটি কালচারাল ব্যারিয়ার এক্ষেত্রে আমাদের একটি প্রধান বাধা। এই কালচারাল ব্যারিয়ারটাকে দূর করার জন্য আমরা অ্যাপ্রোপ্রিয়েট টুলস অ্যান্ড স্টোরি টেলিং এর মাধ্যমে কালচারের সাথে যেন আমরা সমঝোতা করে একসাথে এগিয়ে যেতে পারি, এইভাবে আমরা গল্পটা বলার চেষ্টা করব। এভাবে আর কি আমরা আমাদের চ্যালেঞ্জগুলো দূরীকরণের চেষ্টা করব। আমাদের এই প্রজেক্টে মূলত আমরা বেশ কিছু অ্যাক্টিভিটির মাধ্যমে প্রজেক্টের কর্মকাণ্ডগুলো পরিচালনা করতে যাচ্ছি। প্রথমত, আমরা প্রতিবন্ধী শিশুদের যে কাউন্সিলিং সেবাটি দেব এটিকে আরও যুগ উপযোগী এবং তাদের সাথে আমরা যাতে ভালোভাবে কোলাবোরেটিভ ওয়েতে কাজ করতে পারি, তাদের আচার আচরণ এবং তাদের সমস্যাগুলোকে কানেক্ট করতে পারি, এই জন্য মনোবিদ বিশেষজ্ঞের মাধ্যমে আমরা তাদেরকে কাউন্সিলিং সেবাগুলো দেব। পাশাপাশি চাইল্ড বিহেভিয়ার স্পেশালিস্টও আমাদের এই কাজে সহায়তা করবে। দ্বিতীয়ত, আমরা তাদের শিক্ষণের সহায়তার জন্য একটি অ্যাওয়ারনেস বুক তৈরি করতে চাই, যেটা মূলত রিপ্রোডাক্টিভ হেলথ রাইটসকে ফোকাস করে তৈরি করা হবে। মূলত আগে যে বইগুলো তৈরি হয়েছে এবং বাজারে যেই বইগুলো পাওয়া যায় রিপ্রোডাক্টিভ হেলথ রাইটস বিষয়ক, যেগুলো মূলত শিশু কিশোরদের জন্য তৈরি করা হয়েছে, এই বইগুলো সকলের জন্য অ্যাক্সেসেবল নয়। আমাদের এই প্রজেক্টে যেহেতু প্রতিবন্ধী শিশুরাই মূল পার্টিসিপেটস, এই বিষয়টাকে মাথায় রেখে আমরা এই বইটিকে আরো অ্যাক্সেসেবল এবং গল্পের মাধ্যমে কিভাবে তাদেরকে রিপ্রোডাক্টিভ হেলথ রাইটস বিষয়ক সম্যক ধারণা দেওয়া যায় এবং বিশদ জ্ঞান অর্জনে সহায়তা করা যায়, এই বিষয়টিকে আমরা প্রাধান্য দিচ্ছি। তৃতীয়ত, আমরা কাজ করব মূলত ঢাকার কয়েকটি বিশেষায়িত স্কুলে। পরবর্তীতে আমাদের এই সেবাটি যেন আমরা দেশব্যাপী ছড়িয়ে দিতে পারি এবং প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যেই শিশুরা রয়েছে প্রতিবন্ধকতার শিকার তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এটিকে আমরা ডিসেন্ট্রালাইজ করতে চাই। এই কাজগুলো করার জন্য আমরা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছি এবং বর্তমানে যারা কাজ করছে তাদের কাজগুলোকে গভীরভাবে পর্যবেক্ষণ করছি। দৃশ্যত সরকারের একটি প্রজেক্ট রয়েছে যেটি মূলত মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের আন্ডারে হচ্ছে। এখানে তারা নারী এবং মাতৃ রিপ্রোডাক্টিভ হেলথ রাইটস বিষয়ে কাজ করছে এবং জেন্ডার বেসড ভায়োলেন্সকে কিভাবে প্রতিরোধ করা যায় এই বিষয়গুলোকে সামনে রেখে তারা রিপ্রোডাক্টিভ হেলথ রাইটস এনশিওর করার জন্য কাজ করছে। পাশাপাশি ইপাস বাংলাদেশ ফাউন্ডেশন এবং সিরাক বাংলাদেশ ফাউন্ডেশন কোলাবোরেটিভ ওয়েতে কানাডার মিনিস্ট্রি অফ গ্লোবাল অ্যাফেয়ার্স এর ফান্ডিং এ 5 বছর মেয়াদী একটি প্রজেক্ট করতে যাচ্ছে। ইতিমধ্যে তাদের এই প্রজেক্টটি চলমান রয়েছে, যার মাধ্যমে তারা ঢাকা এবং সিলেটের মানুষদের হেলথ রাইটস বিষয়ক যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধানের জন্য কিভাবে রিপ্রোডাক্টিভ হেলথ রাইটস এনশিওর করা যায় এই বিষয়গুলোকে তারা ফোকাস করছে।